গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় এতটাই দ্রুত ছড়িয়ে পড়েছে যে সেটা এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ঘটনা কি সেটা জানার আগে একটু পেছনের দিকে তাকানো দরকার, কারণ পুরো চিত্রটা না বুঝলে এই খবরের গভীরতা ধরা যাবে না। ওয়াশিংটন থেকে একটা বার্তা এসেছে। সেই বার্তায় মার্কিন প্রেসিডেন্ট সরাসরি প্রশ্ন তুলেছেন, ইরান কেন এখনো সমঝোতার টেবিলে বসছে না। তার ভাষায়, ইরান কেন এখনো বুঝতে পারছে না যে আলোচনার বাইরে থাকলে পরিণতি কি হতে পারে। কথাগুলো শুনলে মনে হবে হয়তো এটা আর 10টা কূটনৈতিক চাপের মতোই স্বাভাবিক একটা বিবৃতি, কিন্তু আসলে ঘটনা তার চেয়ে অনেক বেশি জটিল। কারণ ঠিক একই সময়ে তেহরান থেকেও একটা বার্তা এসেছে, আর সেই বার্তাটা দিয়েছেন স্বয়ং ইরানের সুপ্রিম লিডার। তিনি তার সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরকে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেছেন, যদি কোনো কারণে তাদের হাই কমান্ডের সাথে সিনিয়র নেতাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরও যেন তারা থামবে না, তারপরও যেন এই লড়াই চালিয়ে যাওয়া হয়। এই একটা বাক্য পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আবহাওয়াকে পাল্টে দিয়েছে। কারণ এই ধরনের নির্দেশনা তখনই দেওয়া হয় যখন একটা দেশ সর্বোচ্চ মাত্রার সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চায়। এই দুটো বার্তা পাশাপাশি রাখলে যে কেউ বুঝবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। একদিকে আমেরিকা চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরান পিছু হাঁটতে রাজি নয়। আর ঠিক এই টানাপোড়েনের মাঝেই যা ঘটেছে সেটাই আসল খবর। আমেরিকা এবার আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বড় নৌবহর নিয়ে সরাসরি ইরানের সমুদ্র সীমার কাছাকাছি অবস্থান নিয়েছে। বিমানবাহী রণতরী থেকে শুরু করে গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার, সাবমেরিন সবকিছু মিলিয়ে এটাকে বলা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় মোতায়েন। এই ধরনের সামরিক সমাবেশ সাধারণত একটাই বার্তা দেয়, আর সেটা হলো হুমকি। কিন্তু এখানে যা ঘটল সেটা কেউ আন্দাজ করতে পারেনি। ইরান এই বিশাল সামরিক চাপের মুখে চুপ করে থাকেনি, বরং তারা যা করেছে সেটা দেখে বিশ্লেষকদের একটা বড় অংশ রীতিমতো থমকে গেছে। আমেরিকা যতবার বড় কোনো সামরিক বার্তা দিয়েছে, ইরান তার জবাবে আরও বেশি শক্তিশালী হয়ে প্রকাশ্যে এসেছে। এটা একটা অদ্ভুত ধরনের কৌশল, যেটা সাধারণত ছোট বা মাঝারি কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে করতে সাহস পায় না, কিন্তু ইরান সেটা বারবার করে যাচ্ছে। আর এই ব্যাপারটাই এখন সবার মাথা ঘুরিয়ে দিচ্ছে। এবার আসা যাক সেই খবরে, যেটা শুনে অনেক দেশই নীরব হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিবেশের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ইরান এমন একটা জিনিস সামনে এনেছে যেটা আগে কেউ কল্পনাও করেনি। ইরান প্রথমবারের মতো তাদের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে একটি সুপারসনিক গতির ড্রোনের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এখন প্রশ্ন হলো, সুপারসনিক ড্রোন বলতে ঠিক কী বোঝায়, আর এটা কেন এতটা গুরুত্বপূর্ণ? একটু সহজ করে বলি। সাধারণত যেসব ড্রোন আমরা যুদ্ধক্ষেত্রে দেখি সেগুলোর গতি থাকে ঘন্টায় 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে। একটু উন্নত মানের ড্রোনগুলো হয়তো 500 থেকে 600 কিলোমিটার গতি তুলতে পারে। ইরান এর আগে যেসব কামিকাজি সিরিজের ড্রোন তৈরি করেছিল সেগুলোর গতি ছিল ঘন্টায় 600 থেকে 700 কিলোমিটার। সেগুলোই তখন বিশ্বকে অবাক করেছিল। এমনকি মাসখানেক আগেও ইরান তাদের নতুন একটি ড্রোন সিরিজ প্রকাশ্যে এনেছিল, যেটার গতি ছিল ঘন্টায় 1200 কিলোমিটারের কাছাকাছি। সেটাও ছিল আগের সব রেকর্ড ভাঙা একটা অর্জন। কিন্তু এবার যেটা হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা একটা মাত্রার ঘটনা। কারণ এবার যে ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে, ধারণা করা হচ্ছে সেটার গতি ঘন্টায় 3500 কিলোমিটারেরও বেশি। এই সংখ্যাটা একটু ভেবে দেখুন, ঘন্টায় 3500 কিলোমিটার মানে শব্দের গতির প্রায় 3 গুণ। এত দ্রুত গতিতে কোনো বস্তু আকাশে উড়লে বেশিরভাগ প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ধরতেই পারবে না। আর ভাবুন, একবার এই ড্রোন যদি কোনো লক্ষ্য বস্তুর দিকে ছুটে যায়, তাহলে প্রতিপক্ষের কাছে প্রতিক্রিয়া জানানোর সময়ই থাকবে না। প্রথম ফ্লাইটের যেই ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই ড্রোনটি উড্ডয়নের পর এমন তীব্র গতিতে আকাশে উঠে গেছে যে মুহূর্তের মধ্যে সেটা খালি চোখে আর দেখা যাচ্ছিল না। এই ভিডিও দেখার পর বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বিশেষজ্ঞদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন হলো, ইরান কি সত্যিই নিজেদের সক্ষমতায় এই মাত্রার প্রযুক্তি তৈরি করতে পেরেছে? কারণ এই ধরনের সুপারসনিক ড্রোন তৈরি করা শুধু অর্থের বিষয় নয়, এর পেছনে দরকার হয় দীর্ঘ বছরের গবেষণা। দরকার হয় এমন সব ধাতু যেগুলো অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপ সহ্য করতে পারে। দরকার হয় বিশেষভাবে ডিজাইন করা ইঞ্জিন, যেটা এত বিপুল গতি তৈরি করতে সক্ষম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই ড্রোনের ইঞ্জিনটা নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করেন এই ইঞ্জিনের পেছনে রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা থাকতে পারে। তাদের যুক্তি হলো, রাশিয়া গত কয়েক দশক ধরে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র, রকেট ও সুপারসনিক ইঞ্জিন তৈরিতে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। আর ইরানের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক কোনো গোপন বিষয় নয়।
তবে আরেকটা তত্ত্ব আলোচনায় উঠে এসেছে। অনেকেই ধারণা করছে ইরান হয়তো তাদের ব্যালিস্টিক মিসাইল ইঞ্জিন প্রযুক্তিকে রূপান্তর করে এই ড্রোনে ব্যবহার করেছে। ইরানের মিসাইল কর্মসূচি বিশ্বের অন্যতম উন্নত। তাদের কাছে এমন ইঞ্জিন রয়েছে যেগুলো হাজার হাজার কিলোমিটার দূরের ওয়ারহেডে পৌঁছে দিতে পারে। সেই একই প্রযুক্তি যদি একটি ড্রোনের শরীরে বসানো হয় তাহলে এই ধরনের গতি অর্জন অসম্ভব কিছু নয়। এই ড্রোনের আরেকটি বিষয় নিয়েও জোরে আলোচনা চলছে। বিভিন্ন সূত্র অনুযায়ী ধারণা করা হচ্ছে এই ড্রোনটি একসাথে 400 থেকে 500 কেজি ওজনের মিসাইল ও গাইডেড বোমা বহন করতে সক্ষম। মানে এটা শুধু দ্রুত উঠতে পারে তাই নয়, এটা সাথে করে যথেষ্ট পরিমাণ অস্ত্রও নিয়ে যেতে পারে। এটাই একে একটা সাধারণ পরীক্ষামূলক প্রকল্প থেকে একটি সত্যিকারের সামরিক হুমকিতে পরিণত করেছে। তবে এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তাই এর আসল ক্ষমতা কতটুকু সেটা নিয়ে এখনও একটা ধোঁয়াশা রয়ে গেছে। আর এই ধোঁয়াশাটাই হয়তো ইরানের কৌশলের অংশ। কিন্তু গল্পটা এখানেই থামেনি। এর কিছুর পরও ইরান আরেকটা কাজ করেছে যেটা হয়তো ড্রোনের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ। এই চরম উত্তেজনার মধ্যেই ইরান তাদের কমিউনিকেশন স্যাটেলাইট পার্স 3 সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে। খবরটা যখন প্রথম আসে তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো যোগাযোগ উপগ্রহ, কিন্তু বিস্তারিত তথ্য সামনে আসার পর বোঝা যাচ্ছে এটা মোটেও সাধারণ কিছু নয়। পার্স 3 উৎক্ষেপণের পেছনে ইরানের যে কৌশলগত চিন্তা কাজ করছে সেটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিউনিকেশন। আপনার কাছে যত ভালো অস্ত্রই থাকুক, যদি আপনার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে সেই অস্ত্র কোনো কাজে আসবে না। এটা ইরান খুব ভালো করে জানে। তাই তারা এমন একটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে যেটা তাদের প্রতিটি মিসাইল, প্রতিটি ড্রোন, প্রতিটি যুদ্ধবিমান এবং আকাশে ওড়া প্রতিটি সামরিক বিমানের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে পারবে। এই স্যাটেলাইট পাঠানোর মধ্য দিয়ে ইরান আসলে বিশ্বকে একটা বার্তা দিয়েছে। সেই বার্তাটা হলো তাদের কমিউনিকেশন সিস্টেমের জন্য তারা কোনো দেশের উপর নির্ভরশীল নয়। তারা নিজেরাই নিজেদের যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটা শুনতে সাধারণ মনে হলেও এর সামরিক গুরুত্ব অপরিসীম। কারণ যুদ্ধের সময় প্রতিপক্ষ সবার আগে চেষ্টা করে শত্রুর কমিউনিকেশন ব্যবস্থা ধ্বংস করতে। ইরান সেই দুর্বলতাকেই দূর করতে চাইছে। তবে পার্স 3-র সক্ষমতা শুধু যোগাযোগ রক্ষায় সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই স্যাটেলাইট শত্রুপক্ষের হ্যাকিং বা জ্যামিং প্রচেষ্টা শনাক্ত করতে পারে এবং সেটা প্রতিরোধও করতে পারে। অর্থাৎ কোনো বিদেশি শক্তি যদি ইরানের সামরিক যোগাযোগে বাধা দেওয়ার চেষ্টা করে, পার্স 3 সেটা ধরে ফেলবে এবং প্রতিহত করবে। এমনকি বলা হচ্ছে যদি কোনো বিদেশি গোয়েন্দা স্যাটেলাইট ইরানের আকাশে নজরদারি করতে আসে, পার্স 3 সেটাকে ব্ল্যাক আউট করে দিতে পারে। মানে সেই স্যাটেলাইটের ক্যামেরায় তখন শুধু অন্ধকার দেখা যাবে, কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হবে না। এই স্যাটেলাইট এখন পৃথিবীর উপরে ইরানের কক্ষপথে নির্দিষ্ট একটি অঞ্চলে অবস্থান করছে। এর কাভারেজ এতটাই শক্তিশালী বলে দাবি করা হচ্ছে যে শত্রু পক্ষের কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ সীমায় প্রবেশ করার অনেক আগেই সেটা শনাক্ত করে ফেলা সম্ভব। এটা যদি সত্যি হয় তাহলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে আছে। পুরো বিষয়টাকে একসাথে দেখলে একটা পরিষ্কার চিত্র ফুটে ওঠে। ইরান একদিকে সুপারসনিক ড্রোন তৈরি করেছে যেটা প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। অন্যদিকে তারা নিজেদের স্যাটেলাইট ব্যবস্থা গড়ে তুলেছে যেটা তাদের পুরো সামরিক কাঠামোকে একটা ছাতার নিচে নিয়ে আসছে। এই দুটো মিলিয়ে ইরান আসলে এমন একটা সামরিক কৌশল তৈরি করেছে যেটা তাদের প্রতিপক্ষকে নতুন করে ভাবতে বাধ্য করছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরান হয়তো প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না, কিন্তু তাদের প্রতিটি পদক্ষেপ একটাই কথা বলছে, তারা কোনো দিক থেকেই দুর্বল নয়। চুপ থাকা মানেই বসে থাকা নয়। আর হয়তো এ কারণেই বিশ্বের অনেক দেশ এই মুহূর্তে ইরানকে নিয়ে নতুন করে হিসাব কষছে। কারণ যে দেশ এই মাত্রার চাপের মধ্যেও নিজেদের সক্ষমতা বাড়িয়ে চলছে তাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আর ঠিক এই বাস্তবতাই হয়তো আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাকে বদলে দিতে পারে।